আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় হুমকি। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা ভারতের কৃতদাস বলল পাকিস্তানের সেনাবাহিনী। এবার বিস্তারিত। খ্যাতিমান সাংবাদিক হামিদ মির জিও নিউজে একটি নিবন্ধ লেখেন, সেটি চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সম্প্রতি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বিমান বাহিনী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ৩ সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করার পর এই স্বীকারোক্তি ভারতের রাষ্ট্রীয় বর্ণনার ভ্রান্ততা প্রকাশ করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে লিপ্ত এবং নিজেদের নীতিগুলি আড়াল করতে মিথ্যা বর্ণনা তৈরি করে। মে ২০২৫-এ অপারেশন সিঁদুর ব্যর্থতা ভারতের মিথ্যা ও ভণ্ডামি উন্মোচনের সুযোগ করে দেয়। মোদী কেবল একজন ব্যক্তি নন, তিনি ভারতের শাসক দলের মানসিকতার প্রতীক। এই উগ্রবাদী আদর্শ মহাত্মা গান্ধীর হত্যার পথ প্রশস্ত করেছিল। পরবর্তীতে এর প্রবক্তারা কোনো দায় স্বীকার করেনি। মহাত্মা গান্ধী, যিনি ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত, ১৯৪৮ সালের জানুয়ারিতেই হিন্দু উগ্রবাদী নথুরাম গডসের হাতে নিহত হন। গডসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর সদস্য ছিলেন, যা বর্তমানে বিজেপির রাজনৈতিক শাখা হিসেবে কাজ করে। গডসে দাবি করেছিলেন যে তিনি RSS ছেড়ে দিয়েছেন, কিন্তু একটি সাম্প্রতিক BBC তদন্তে প্রকাশ পেয়েছে যে তিনি কখনোই সংগঠনটি ছাড়েননি। বহু বিজেপি নেতা গডসেকে দেশপ্রেমিক ও মাটির সন্তান বলে প্রশংসা করেন। এটি এমন নেতাদের সম্পর্কে কি বলে যারা তাদের বাপু এর হত্যাকারীকে প্রশংসা করেন? RSS ও বিজেপি কেবল ভারতের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি স্বরূপ। RSS বহুবার সহিংসতা ও ঘৃণার কারণে নিষিদ্ধ হয়েছে। ১৯৪৭ সালের জানুয়ারিতে মুসলমানদের বিরুদ্ধে বোমা হামলার কারণে এটি প্রথম নিষিদ্ধ হয়। ১৯৪৮ সালে গান্ধী হত্যার পর, ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর সময় এবং ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর এটি পুনরায় নিষিদ্ধ হয়। RSS ভারতের জাতীয় প্রতীকসমূহ প্রত্যাখ্যান করে। RSS এর দ্বিতীয় প্রধান MS গোলওয়ালকর তার বই বাঞ্চ অব থটস এ ত্রিবর্ণ পতাকা গ্রহণের বিরোধিতা করেন এবং পরিবর্তে গেরুয়া পতাকার পক্ষে মত দেন। সংগঠনটি ভারতের সংবিধানও প্রত্যাখ্যান করে। মোদী প্রায়ই পাকিস্তানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগ করেন, কিন্তু তার RSS এর সঙ্গে সম্পর্কের ব্যাপক প্রমাণ রয়েছে। পশ্চিমা মিডিয়া তাকে গুজরাটের কসাই নামে অভিহিত করেছে, কারণ তিনি ২০০২ সালে গুজরাটে মুসলমানদের গণহত্যার সময় মুখ্যমন্ত্রী ছিলেন। সাবেক RSS কর্মী যশবন্ত শিন্ডে ২০২২ সালে স্বীকার করেন যে তিনি পাকিস্তান ও ভারতে মুসলমানদের দোষারোপ করার জন্য সন্ত্রাসী কার্যক্রমের প্রশিক্ষণ পেয়েছিলেন। বর্তমান RSS প্রধান মোহন ভাগবত, যিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল উপভোগ করেন, দাবি করেন যে ভারতের সব নাগরিক হিন্দু এবং নিয়মিত খ্রিস্টান ও মুসলমানদের আক্রমণ করেন। তিনি একবার অভিযোগ করেন যে মাদার তেরেসার দাতব্য কাজের একমাত্র উদ্দেশ্য ছিল দরিদ্রদের খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করা। এই ধরনের বক্তব্য হিন্দু উগ্রবাদীদের বিভিন্ন অংশে খ্রিস্টানদের আক্রমণে উৎসাহিত করেছে। হিন্দু উগ্রবাদ ভারতের সব প্রতিষ্ঠানে, এমনকি সেনাবাহিনীতেও প্রবেশ করেছে। ২০২৫ সালের ৩০ মে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ইউনিফর্ম পরিহিত অবস্থায় বিতর্কিত ধর্মীয় নেতা জগৎগুরু রাম ভদ্রাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। জগৎগুরু পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের বলে দাবি করেন, যা সেনাপ্রধান মেনে নেন বলে জানা যায়। এই ধর্মীয় উগ্রবাদী বাবরি মসজিদ ধ্বংস ও নিম্নবর্ণের হিন্দুদের উপর আক্রমণ সমর্থন করেন। এই ত্রয়ী, একজন কসাই প্রধানমন্ত্রী, একজন উগ্রবাদী RSS প্রধান এবং একজন অনুগত সেনা প্রধান, কেবল ভারতের সংখ্যালঘুদের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য হুমকি। বিজেপি ও RSS অখণ্ড ভারত ধারণা প্রচার করে, যা আফগানিস্তান থেকে থাইল্যান্ড এবং মিয়ানমার থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত। বিজেপি সরকার সংসদে একটি অখণ্ড ভারত মানচিত্র প্রদর্শন করে, যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ সৃষ্টি করে। CNN এটিকে নব্য সাম্রাজ্যবাদী ধারণা বলে অভিহিত করে, যা সম্প্রসারণবাদী মানসিকতা প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। RSS এর আদর্শ অনুযায়ী এই সম্প্রসারণের ফলে সব অহিন্দুদের ঘর ওয়াপসি প্রোগ্রামের মাধ্যমে ধর্মান্তরিত করা হবে, যা বহু বছর ধরে সক্রিয়। মোহন ভাগবতের মতে ভারতের সব নাগরিক হিন্দু। বিজেপি ও RSS প্রথম পর্যায়ে সমগ্র দক্ষিণ এশিয়া দখল করতে এবং পরে অহিন্দুদের জোরপূর্বক তাদের ধর্মে রূপান্তরিত করতে চায়।
উল্লেখযোগ্য যে সব ভারতীয় হিন্দু বিজেপি ও আরএসএস এর আদর্শের সঙ্গে একমত নন। অনেক ভারতীয় হিন্দু মোদি ও মোহন ভাগবতের আদর্শের বিরোধিতা করেন। এই নিবন্ধটি মোদির ভণ্ডামি উন্মোচনের চেষ্টা মাত্র। তিনি প্রায়ই কাশ্মীরে সন্ত্রাসবাদে পাকিস্তানের পৃষ্ঠপোষকতার অভিযোগ করেন। বাস্তবতা হল কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন পাকিস্তান সৃষ্টির অনেক আগে শুরু হয়েছিল। ভারতে আরও কিছু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন রয়েছে, যেগুলোর মধ্যে কিছু 1947 সালের আগেই শুরু হয়েছিল। নাগাল্যান্ড মুক্তি আন্দোলন একটি উদাহরণ। ভারতের আঞ্চলিক অস্থিতিশীলতায় জড়িত থাকার প্রমাণ বাড়ছে। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বঙ্গভূমি নামে একটি বাংলা হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, যা বাংলাদেশকে বিভক্ত করার উদ্দেশ্যে। 2024 সালের এপ্রিল মাসে দ্য গার্ডিয়ান এবং 2024 সালের ডিসেম্বরে ওয়াশিংটন পোস্ট পাকিস্তানে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রমাণ প্রকাশ করে। গবেষক অবিনাশ পালিওয়াল তার মাই এনিমিস এনিমি বইয়ে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নথিভুক্ত করেছেন। মোদি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। মে 2025-এ পাকিস্তানে হামলা করার জন্য মিথ্যা বর্ণনা ব্যবহার করেন, যেখানে কেবল ইসরায়েল তাকে সমর্থন করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতিসংঘে অখণ্ড ভারত পরিকল্পনার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করা উচিত। ভারতীয়দের উচিত বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যারা তাদের জাতির পিতাকে হত্যা করেছে এবং এখন ভারতের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন কিংবা ইসলামাবাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় ভারত মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ভারতের কৃতদাস বলে উল্লেখ করেছেন তিনি আরও বলেছেন যে বেলুচিস্তান পাকিস্তানের অংশ হিসেবেই থাকবে, কখনো বিচ্ছিন্ন হবে না। সম্প্রতি পাকিস্তানের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে হিলাল টক্স নামের একটি প্রকল্প শুরু করেছে পাকিস্তানের সরকার। সোমবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তান সেনা সদর দপ্তর মিলনায়তনে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এই ইস্যুতে মতবিনিময় করেন আহমেদ শরীফ চৌধুরী। মেজর জেনারেল চৌধুরী বলেন, যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা বেলুচিস্তানে তৎপরতা চালাচ্ছে তারা শুধু ভারতের মদতপুষ্টই নয়, বরং ভারতের কৃতদাসও। বেলুচিস্তান লিবারেশন আর্মি এর পুরো আর্থিক ব্যয় নির্বাহ করে ভারত। বিএলএ হল ফিতনা ই হিন্দুস্তান। আরও স্পষ্টভাবে বললে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা ভারতের কৃতদাস। ভারত তাদের অর্থ দিয়ে কিনে নিয়েছে। বিএলএকে মদত দেওয়ার মাধ্যমে ভারত শুধু পাকিস্তানের নয়, উপরন্তু এই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। আমরা বিএলএ এবং তাদের প্রভু ভারতকে স্পষ্টভাবে বলতে চাই, বেলুচিস্তান পাকিস্তানের অংশ এবং পাকিস্তানেরই থাকবে। পাকিস্তানের অর্থনীতি ও সমাজের সঙ্গে বেলুচিস্তানের সম্পর্ক নিবিড় এবং একদিন বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে ধনী প্রদেশ হবে, বলেন জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদ কিংবা স্বাধীনতা সংগ্রামের শুরু 1947 সালের আগস্টে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকে। ব্রিটিশ আমলে এই প্রদেশে মোট 4টি করদ রাজ্য বা প্রিন্সলি স্টেট ছিল: মাকরা, লাসবেলা, খারান এবং কালাত। 1947 সালে স্বাধীনতার সময় মাকরা, লাসবেলা এবং খারান পাকিস্তান ইউনিয়নে যোগ দিলেও খালাতের তৎকালীন রাজা আহমেদ ইয়ার খান বালোচ তখন পাকিস্তানে যোগ দিতে অস্বীকৃতি জানান। পরের বছর 1948 সালে তিনি পাকিস্তানে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু এবার বেঁকে বসেন আহমেদ ইয়ার খান বালোচের ভাই প্রিন্স আগা আব্দুল করিম খান বালোচ। পাকিস্তানে যোগদানের পরিবর্তে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। সেই থেকে বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামের শুরু। এরপর 7 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বেলুচিস্তানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের কোনো উন্নতি তো হয়নি, বরং উত্তরোত্তর অবনতি হয়েছে। রাজ্যটির স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান, তবে এতে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বেলুচিস্তান জুড়ে বিএলএর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘাত এখন নিত্যদিনের ঘটনা। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে প্রতিদিন সংঘাত ঘটলেও বেলুচিস্তানের স্বাধীনতা সুদূর পরাহত। কারণ বেলুচিস্তানের কিছু অংশ ইরান ও আফগানিস্তানের ভূখণ্ডে পড়েছে এবং স্বাধীন বেলুচিস্তানের জন্য প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সমর্থন প্রয়োজন।
কিন্তু ইরান ও আফগানিস্তানের পক্ষে ওই সমর্থন দেওয়া কখনো সম্ভব নয়। তার কারণ পাকিস্তানের বেলুচরা স্বাধীনতা অর্জন করলে ইরান ও আফগানিস্তানের বেলুচরা স্বাধীন বেলুচিস্তানে যোগ দিতে চাইবে। তাছাড়া বর্তমানে বেলুচ আন্দোলনের নেতৃত্ব বহু ধারায় বিভক্ত, নেতাদের মধ্যে মতবিরোধও তীব্র। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একটা সময় বলা হতো যে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা যায় না, এখন কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন এমন এমন প্রযুক্তি বের হচ্ছে যে হোয়াটসঅ্যাপের কথাও রেকর্ড করে রাখা যাচ্ছে। সুতরাং আপনি যখন কথা বলবেন তখন অবশ্যই মাথায় রাখবেন এমন কোনো কথা যেন না বলি যাতে আমার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হয়। আপনি এমন একটি তথ্য প্রকাশ করলেন যে তথ্যটি অন্যের বিরুদ্ধে গেল, যেটি প্রকাশ পেলে আপনার ক্ষতি হতে পারে, এমন কথা বলা থেকে বিরত থাকুন। কারণ এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার কথা, আপনার চিন্তা, আপনার তথ্য ফাঁস হয়ে যাবার শতভাগ আশঙ্কা থাকে। তার আগেই আপনি ব্যবস্থা নিন, অর্থাৎ আপনি কথা বলার ক্ষেত্রেই সতর্ক থাকুন। তাহলে ফাঁস হলেও আর কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।